সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেটা হচ্ছে 6th চ্যাপ্টারে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। এটা 2021-এ আসবার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, প্রথমে আমি সকলকে ধন্যবাদ জানাবো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, আর যারা এখনো করনি তাদের রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমরা পল সায়েন্সের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে আইনসভার দ্বিকক্ষ নিয়ে তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাতে হবে। দেখো, পৃথিবীর প্রায় সব দেশেই আইনসভা রয়েছে, কারণ একটা দেশ চলে আইন অনুযায়ী, এবং সেই কারণে আইনসভা থাকা একটা অপরিহার্য বিষয়। তাই পৃথিবীর প্রায় সবকটি দেশে আইনসভা রয়েছে, এবং আইনসভার প্রধান যে কাজ সেটা হচ্ছে আইন প্রণয়ন করা। যে আইন অনুযায়ী দেশ চলবে সেই আইন প্রণয়ন করা হচ্ছে আইনসভার প্রধান গুরুত্বপূর্ণ কাজ। এবং ভারতের মতো সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদের মন্ত্রীরাই আইন প্রণয়ন ও তাকে রূপদান করতে উদ্যোগী হয়ে থাকেন। এখন এই যে আইনসভা পৃথিবীর সব দেশে থাকলেও সেই আইনসভার গঠন যে একরকমই হবে তার কিন্তু কোনো অর্থ নেই। এক একটি দেশে এক এক রকমভাবে এই আইনসভার গঠন থাকতে পারে। কোথাও আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, কোথাও আবার আইনসভা দুটি কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। যেমন কোথাও কোথাও এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, চীন, নেপাল, বাংলাদেশ, ইরান, কুয়েত, এরকম বহু দেশের নাম আমরা করতে পারি যেখানে আইনসভার একটি কক্ষ রয়েছে। আর আমাদের এই ভারতবর্ষ বলো, মার্কিন যুক্তরাষ্ট্র, এ সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে দুটি কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে আইনসভা পৃথিবীর সব দেশেই থাকবে, কারণ আইন প্রণয়ন না হলে দেশ চলতে পারে না। আর আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। মন্ত্রীরা আইন প্রণয়ন এবং তার রূপদানে উদ্যোগী হয়ে থাকেন, কিন্তু আইনসভার গঠন ভিন্ন হতে পারে। অর্থাৎ আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার দ্বিকক্ষ অর্থাৎ দুটি কক্ষ বিশিষ্ট হতে পারে। যেমন আমরা বলতে পারি চীন, নেপাল, বাংলাদেশ, কুয়েত, ইরান, এই সমস্ত জায়গায় আইনসভা একটি কক্ষ বিশিষ্ট। আবার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এই সমস্ত দেশে কিন্তু আমরা বলতে পারি যে আইনসভা দুটি কক্ষ বিশিষ্ট। অর্থাৎ আইনসভার গঠন সব দেশে একরকম হয় না। আইনসভা কোথাও এক কক্ষ বিশিষ্ট হতে পারে, কোথাও দ্বিকক্ষ বা দুটি কক্ষ বিশিষ্ট হতে পারে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আইনসভা দুটি কক্ষ হওয়ার পক্ষে বিপক্ষে যুক্তি। কিন্তু প্রশ্নটা যখন আমরা লিখতে শুরু করব তখন কিন্তু আমরা যে ভূমিকাটা দেব তাতে এভাবেই আমরা লিখব যে পৃথিবীর প্রত্যেকটি দেশে আইনসভা থাকে। আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভার ক্ষেত্রে মন্ত্রীরাই আইন প্রণয়ন এবং তার রূপদানে উদ্যোগী হন। তবে পৃথিবীর সব দেশে আইনসভার গঠন একরকম হয় না। কোথাও এক কক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাওয়া যায়, যেমন চীন, নেপাল, বাংলাদেশ ইত্যাদি জায়গায়। আবার কিছু জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাওয়া যায়, যেমন আমাদের ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি জায়গায় আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই। এবং এই দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে বেশ কিছু মতামত রয়েছে, যুক্তিবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তো সেই দ্বিকক্ষের পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আমরা আলোচনা করছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাষ্ট্রবিজ্ঞানী এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন। যেমন আমরা কি বলতে পারি যে
এক কক্ষের পক্ষে, একটি কক্ষের পক্ষে কিছু রাষ্ট্রবিজ্ঞানী মত প্রকাশ করেছেন, যেমন আবেসিয়ে, ল্যাস্কি, বেনথাম। এক কক্ষ এই বিষয়ে মত দিয়েছে আবেসিয়ে, ল্যাস্কি, বেনথাম। এরা একটি কক্ষের জন্য মত প্রকাশ করেছেন এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী। আবার কেউ কেউ দুটি কক্ষের কথা বলেছেন। দ্বিকক্ষের পক্ষে যারা যুক্তি দিয়েছেন, যেমন জন স্টুয়ার্ট মিল, গেটল, এরকম বেশ কিছু আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বলতে পারি। অর্থাৎ আবেসিয়ে, ল্যাস্কি, বেনথাম এরা এক কক্ষের বিষয়ে মত প্রকাশ করেছেন। আবার আমরা দেখছি জন স্টুয়ার্ট মিল, গেটল এরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দেখিয়েছেন। প্রথমে আমরা পক্ষের যে যুক্তিগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পক্ষের যুক্তিগুলো নিয়ে আলোচনা করছি। এক নম্বর পয়েন্টেই বলা হয়েছে সুচিন্তিত আইন প্রণয়ন করা যায়। প্রথমে যেটা বলা হচ্ছে যে সুচিন্তিত আইন প্রণয়ন করা যায় যদি আইনসভা এক কক্ষ বিশিষ্ট হয়। এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ভারত এরকম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা সংসদীয় যে আমাদের শাসন ব্যবস্থা, সেখানে আমরা দেখি যে এক কক্ষ গঠিত হয় জনগণের প্রত্যক্ষ নির্বাচনে। জনগণ যে ভোট দান করে, লোকসভার যে ভোট হয়, আমরা জানি আমাদের নিম্নকক্ষকে আমাদের ভারতবর্ষে লোকসভা বলা হয় এবং উচ্চকক্ষকে রাজ্যসভা বলা হয়। এবার নিম্নকক্ষ সেটা আমাদের ভারতে লোকসভা বলা হয় বলে তো পৃথিবীর সব দেশেই তাই বলা হবে এমনটা নয়, কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানে যেখানে দ্বিকক্ষ রয়েছে সেখানে নিম্নকক্ষ যেটা, সেটার যে নির্বাচন, সেটার নির্বাচন হয় প্রত্যক্ষভাবে জনগণ ভোট দানের মাধ্যমে। মন্ত্রী পরিষদ যেটা, সেইটাকে তারা কিন্তু নির্বাচন করছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পায়, বা যদি কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ না হয় তাহলে বেশ কিছু দল নিজেদের মধ্যে জোটবদ্ধভাবেও হতে পারে, তারা কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে এবং এরাই হচ্ছে লোকসভার একেবারে প্রধান শক্তি। এবং তাদের যে নেতা থাকে তারা তাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করেন এবং প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের মন্ত্রীদের নির্বাচন করেন। এরা হচ্ছে প্রধান শক্তি নিম্নকক্ষের এবং এরাই কিন্তু বিশেষ অগ্রণী ভূমিকা এদেরই থাকে। আইন প্রণয়নে এদেরই সব থেকে বেশি ক্ষমতা থাকে। এবং অবশ্যই আমরা জানি যে যে দল তার পরেই যে দল থাকে ভোটের নিরিখে, তো তারা বিরোধী দল হিসেবে সেখানে ভূমিকা পালন করে থাকে, অন্যান্য বিরোধী দলরাও থাকে। তো নিম্নকক্ষের এইভাবে নির্বাচন হয়। আর যেটা উচ্চকক্ষ সেটার নির্বাচন পদ্ধতি কিন্তু অন্যরকম। সেখানে কিন্তু জনগণ তাদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে কাউকে নির্বাচন করেন না। উচ্চকক্ষে যারা নির্বাচিত হন তারা বিশেষভাবে জ্ঞানী গুণী, বিভিন্ন ক্ষেত্র থেকে নামকরা ব্যক্তিত্ব, খেলার জগৎ থেকে হতে পারেন, সাহিত্যের জগৎ থেকে হতে পারেন, সিনেমার জগৎ থেকে হতে পারেন, সঙ্গীতের জগৎ থেকে হতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে যারা অত্যন্ত জ্ঞানী গুণী, যারা বুদ্ধিজীবী, যাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, যাদেরকে যারা হচ্ছে মানে দেশের মানুষের কাছে একটা আদর্শ স্বরূপ, একটা আইকন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই যে রাজ্যসভায় কিন্তু সেই ধরনের ব্যক্তিরাই মনোনীত হয়ে থাকেন এবং এরা কিন্তু প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন না। কিন্তু যেহেতু এরা বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে
থেকে আসেন এবং এদের বিশেষ জ্ঞান থাকে, তাই এরা কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আবার বিপক্ষের যখন আমরা যুক্তি দেখব যে সেখানে আবার বিপক্ষে অন্যরকম কথা বলা হচ্ছে, কিন্তু যেহেতু আমরা এখন পক্ষের যুক্তি দিচ্ছি, সুতরাং আমরা এই কথা বলবো যে আমরা জানি যে আইনসভা যখন দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে, তখন সেখানে যে নিম্নকক্ষ সেটা জনগণের মাধ্যমে সেই মন্ত্রীরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, আর উচ্চকক্ষে যারা থাকেন তারা দেশের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অত্যন্ত জ্ঞানীগুণী, অত্যন্ত নামকরা, অত্যন্ত দক্ষ, জনপ্রিয়, সেই সমস্ত মানুষরা কিন্তু মনোনীত হন এবং সবসময় তারা সঠিক পদক্ষেপ নেবেন, সঠিকভাবে ভাবনা চিন্তা করবেন, দেশের মানুষের কথা বিশেষভাবে মাথায় রাখবেন, সেটা চিন্তা করেই কিন্তু উচ্চকক্ষটা তৈরি করা হয়ে থাকে। সেই কারণে যদি দুটো কক্ষ বিশিষ্ট আইনসভা হয়, তাহলে প্রথম যুক্তিতেই আমরা বলতে পারি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে যে আইন প্রণয়ন হবে সেটা হবে সুচিন্তিত আইন। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে আইন যে প্রণয়ন হবে সেটা হবে সুচিন্তিত। কারণ যদি কোনো আবেগের বশে বা জনমতের চাপে সদ্য লোকসভার নিম্নকক্ষই বলবো, কারণ শুধু তো ভারত নিয়ে আলোচনা হচ্ছে না, তো যাই হোক, নিম্নকক্ষ যেহেতু তারা জনগণের ভোটে এসেছে, তাই জনগণের মন রাখবার জন্য কোনো ভুল পদক্ষেপ নিতে পারেন, জনমতের চাপে কোনো ভুল পদক্ষেপ নিতে পারেন, আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে যদি উচ্চকক্ষ থাকে, তারা কিন্তু সেই আইনগুলোর মধ্যে যদি এরকম ধরনের আবেগ প্রকাশ পায় বা জনমতের চাপ প্রকাশ পায়, তারা কিন্তু সেখানে সেই আইনগুলোর সংশোধন করতে পারেন, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেগুলোকে সংযত করতে পারেন। সুতরাং যারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, তারা প্রথমেই এই যুক্তিটা দেখাচ্ছেন যে আইনসভা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, তাহলে আইনসভার প্রধান যে কাজ আইন প্রণয়ন করা, সেই আইনগুলো হবে সুচিন্তিত আইন। অর্থাৎ নিম্নকক্ষ যদি কোনো ভাবাবেগ বা কোনো জনমতের চাপে ভুল পদক্ষেপও নেয়, উচ্চকক্ষ কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সংশোধন করতে পারবে, সংযত করতে পারবে এবং সঠিক আইন প্রণীত হবে। তাহলে এটা যাচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এবারে দ্বিতীয় যে পয়েন্ট, সেখানে আমরা বলতে পারি দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি নিম্নকক্ষের স্বৈরচারিতা রোধ করা যায়। নিম্নকক্ষের স্বৈরাচারিতাকে রোধ করা যায়। নিম্নকক্ষ যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসে, সেজন্য তাদের মধ্যে যে আমরা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত, সুতরাং আমাদের অনেক বেশি ক্ষমতা, অনেক রাজনৈতিক দলকে পিছনে ফেলে পরাজিত করে আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমাদের অনেক বেশি ক্ষমতা, আমরা অনেক বেশি দক্ষ, মানুষজন আমাদেরকে বেশি জনপ্রিয় বলে মনে করেন, তারা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে আমাদের নির্বাচন করেছেন, সুতরাং আমরা অনেক বেশি শক্তিশালী। এইরকম মনোভাব থেকে নিম্নকক্ষের কিন্তু একটা স্বৈরাচারিতার মনোভাব তাদের মধ্যে কিন্তু আসতে পারে এবং তারা ভোটে জেতার আগে একরকম আচরণ করলেও ভোটে জিতে গিয়ে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতন আইন প্রণয়নের ক্ষেত্রে নিজেদের স্বৈরাচারকে বা একটা একনায়কতান্ত্রিক মনোভাবকে তারা কিন্তু প্রকাশ করতে পারে। কিন্তু যদি আইনসভা দ্বিকক্ষ থাকে, অর্থাৎ উচ্চকক্ষ যদি থাকে, তাহলে উচ্চকক্ষ কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে বিরোধিতা করতে পারে এবং উচ্চকক্ষ কিন্তু সেই ধরনের স্বৈরাচারী আইনকে বলবৎ হওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে, সেই বিল পাস
হওয়া তখন সহজ হয় না। উচ্চকক্ষ কিন্তু তাদের এই স্বৈরাচারিতাকে একেবারে বন্ধ করে দিতে পারে বা নিয়ন্ত্রণ করে রাখতে পারে। তাই যেমন লর্ড ব্রাইস বা গার্নার এরা কিন্তু এই পয়েন্টটা দেখিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন। গার্নার, ব্রাইসের মতন রাষ্ট্রবিজ্ঞানীরা যে দ্বিকক্ষ থাকা অত্যন্ত দরকার, কারণ উচ্চকক্ষটি থাকলে নিম্নকক্ষের স্বৈরাচারিতাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কাজের চাপ হ্রাস করা যাবে, অর্থাৎ কাজের চাপ কমানো যাবে। আমরা বলছি আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু আইনসভার একমাত্র কাজ কিন্তু আইন প্রণয়ন করা নয়। প্রধান কাজ আইন প্রণয়ন করা হলেও আইনসভার কিন্তু অনেক রকম কাজ থাকে এবং সেগুলো কিন্তু সমস্ত মন্ত্রীদেরকেই করতে হয়, মন্ত্রী পরিষদকে করতে হয় এবং প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ তারা বিভিন্ন বিষয়ে তারা কিন্তু নিযুক্ত থাকেন। সেই জন্যে তাদের প্রচুর রকম গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই কারণে তারা যদি উচ্চকক্ষ পায় এবং উচ্চকক্ষের প্রতিনিধিরা তাদেরকে যদি সাহায্য করে, তাহলে কিন্তু যে কাজের চাপ যেটা নিম্নকক্ষের সেটা কিন্তু অনেকটা কমানো যেতে পারে। তাই জন্যে অনেকে এই দুটি কক্ষের পক্ষে যুক্তি দিয়েছেন যে দুটি কক্ষ থাকলে নিম্নকক্ষের ওপরে কাজের চাপটা একটু কমানো যাবে। তার ফলে তারা প্রত্যেকটা যে আইনসভার কাজ সেগুলো প্রত্যেকটাই দক্ষতার সাথে তারা পালন করতে পারবে, অত্যাধিক কাজের চাপ না থাকায়। এবং প্রধান কাজ যেটা আইন প্রণয়ন করা, সেটা কিন্তু তারা খুব বিচার বুদ্ধির মাধ্যমে বিভিন্ন সঠিক পদ্ধতি প্রয়োগ করে তারা কিন্তু আইন প্রণয়ন করতে পারবে, কারণ বেশ কিছু কাজ তারা তখন উচ্চকক্ষের সঙ্গে যেহেতু ভাগ করে নিতে পারছে। এটা যাচ্ছে 3 নম্বর পয়েন্ট। এবার আমরা 4 নম্বরে লিখতে পারি। 4 নম্বরে লিখতে পারি জ্ঞানী গুণী ব্যক্তিরা প্রতিনিধিত্ব করতে পারে। জ্ঞানী গুণী ব্যক্তিরা প্রতিনিধিত্ব করতে পারে। এখন নির্বাচনে সবসময় জ্ঞানী গুণী ব্যক্তিরা তাদের যে ওই রকমভাবে তারা প্রত্যক্ষ রাজনীতিবিদ হবেন, রাজনীতি করবেন, সেটা সম্ভব না হতে পারে। হ্যাঁ, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি প্রত্যক্ষভাবে রাজনীতি করেন, কিন্তু সবসময় জ্ঞানী গুণী ব্যক্তি, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তি, যেমন আমরা শচীন তেন্ডুলকরের নাম করতে পারি। তিনি রাজ্যসভার একজন প্রতিনিধি, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে রাজনীতি করা তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তিনি তার বিচার বোধ, তার খেলার জগতের যে তার বিচার বুদ্ধি, তার যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের দেশের ভালোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তো সেই রকমভাবে তো যেটা বলা যায় যে জ্ঞানী গুণী ব্যক্তিরা তো ওরকম প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশ নিতে চান না এবং তাদের পক্ষে সেটা সম্ভব না, কারণ তারা নিজেদের ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকেন, নিজেদের ক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন, নিজেদের ক্ষেত্রগুলোকে নিয়ে তাদের অনেক কাজ থাকে। কিন্তু সেই সমস্ত মানুষগুলো যদি আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে না আসে, সেটা তো দেশের পক্ষে ক্ষতিকারক। তো যেহেতু উচ্চকক্ষে এই সমস্ত মানুষদেরকেই পরোক্ষভাবে নির্বাচিত করা হয়ে থাকে, যেমন ধরো আমাদের ভারতবর্ষে 250 জন রাজ্যসভার প্রতিনিধির মধ্যে 12 জনকে সরাসরি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন এবং বাদবাকিরা মন্ত্রিসভা কর্তৃক নির্বাচিত অন্যান্য অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদেরকে মন্ত্রীরা মনোনয়ন করে থাকেন, জনগণ প্রত্যক্ষভাবে অংশ নেন না। কিন্তু যাই হোক, তো সেখানে কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তিদেরকেই কিন্তু আনা হয়ে থাকে এবং তার ফলে দেশ কিন্তু অনেক সুফল পায়, কারণ জ্ঞানী গুণী ব্যক্তিরা তো ওইভাবে রাজনীতি করেন না, কিন্তু যেহেতু তারা উচ্চকক্ষে আসতে পারছেন, নিজেদের মত
দিতে পারছেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারছেন, সেটা একটা দেশের পক্ষে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেখানে কেন্দ্র রয়েছে এবং অনেক অঙ্গরাজ্য রয়েছে বা সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বলে যারা দ্বিকক্ষের পক্ষে তারা মত পোষণ করছেন। এরপরে যেটা বলা হচ্ছে 5 নম্বরে, যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বিকক্ষ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমরা জানি আমাদের ভারত যুক্তরাষ্ট্র, কারণ আমাদের কেন্দ্র রয়েছে এবং অনেক অঙ্গরাজ্য রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সুতরাং আমাদের ভারতবর্ষে দ্বিকক্ষ থাকা অত্যন্ত জরুরি। তাহলে কি হচ্ছে পয়েন্টটা, যে যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ প্রয়োজন। যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ প্রয়োজন কারণ বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কিন্তু যেমন গোটা একটা দেশের জাতীয় সংহতি রক্ষা করা দরকার, তেমনি অঙ্গরাজ্যগুলোর যাতে ভালো হয়, অঙ্গরাজ্যগুলো যাতে তাদের যাতে উন্নতি হয়, তারা যাতে কোনো রকম চাপে না পড়ে যায়, সেগুলোর জন্য কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কিন্তু এই দ্বিকক্ষ থাকা প্রয়োজন। কারণ নিম্নকক্ষ সব জাতীয় সংহতির দিকটা দেখবে, আর উচ্চকক্ষ এই আলাদা আলাদাভাবে অঙ্গরাজ্যগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবে। যেমন আমাদের ভারতবর্ষের কথা যদি আমরা বলি, যে আমরা জানি আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের বিজেপি সরকার রয়েছে কেন্দ্রে, এবং আমরা জানি যে আমাদের বিজেপি সরকার প্রধানমন্ত্রী মোদিজি তিনি গুজরাট থেকে আসছেন। তো এখন যদি দেখা যায় গোটা ভারতের মধ্যে শুধু গুজরাটের উন্নতি হচ্ছে, যেহেতু তিনি গুজরাট থেকে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী, তাহলে তো চলবে না। প্রত্যেকটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে কিন্তু সমান নিয়ম, সমান উন্নয়ন, সমান সমস্ত রকম আইন, সবকিছু একই রকম হওয়া প্রয়োজন আছে। তো সুতরাং আমরা যেটা বলতে পারি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কিন্তু যদি দেখা যায় যে বিভিন্ন মন্ত্রী, রেলমন্ত্রী যে রাজ্য থেকে আসছেন তিনি তার রাজ্যে রেলের সমস্ত সুবিধাগুলোর ব্যবস্থা করে দিলেন, এরকম যদি হতে থাকে তাহলে তো চলবে না। সুতরাং যারা নিম্নকক্ষে, যারা জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছেন, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে গোটা জাতির স্বার্থ রক্ষা করা। কিন্তু সেটা করতে গিয়ে কখনো জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, যদি কোনো রকম একটি রাজ্যের সঙ্গে ভুল ত্রুটি হয়ে যায়, সেই সমস্ত দিকগুলো কিন্তু রাজ্যসভা বিশেষভাবে খেয়াল রাখতে পারে এবং তারা কিন্তু সেই ভুল ত্রুটিগুলি তখন নিম্নকক্ষকে ধরিয়ে দিতে পারে। অর্থাৎ বাড়িতে যেমন একটা বাড়িতে বড়দেরকে আমরা বলে থাকি যে বটগাছের ছায়ার মতন, বাড়ির সব সদস্যদের তারা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন। রাজ্যসভা যেহেতু অভিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে তৈরি হচ্ছে, তাই রাজ্যসভা বা উচ্চকক্ষ, যেটা অবশ্যই ভারতের প্রসঙ্গ আমি এনে ফেলছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু লেখার সময় ভারতের প্রসঙ্গ আনলে ভারত শব্দটা উল্লেখ করেই বলতে হবে, যে যেমন ভারতের ক্ষেত্রে, কারণ নিম্নকক্ষ আর উচ্চকক্ষ বলাই ভালো, কারণ লোকসভা রাজ্যসভা শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই জন্য যদি কখনো লোকসভা বা রাজ্যসভা বলে বলা হয়, তাহলে অবশ্যই ভারত রাষ্ট্রের প্রসঙ্গে বলা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করা দরকার। তো যাই হোক, যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে উচ্চকক্ষ তাকে আমরা বলে থাকি সিনেট, আবার ব্রিটেনের যে উচ্চকক্ষ তাকে বলা হয়ে থাকে লর্ড সভা। সুতরাং যখন যে রাষ্ট্রের প্রসঙ্গে যদি উদাহরণ টেনে আনা হয়, তখন সেই রাষ্ট্রের নামটা কিন্তু আমাদের বলে দেওয়া দরকার। এখন বক্তব্য হচ্ছে যে উচ্চকক্ষ সুতরাং জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে তৈরি হচ্ছে, বুদ্ধিজীবীদের নিয়ে তৈরি হচ্ছে। সুতরাং তারা সবসময় একটা তাদের যে জ্ঞান, তাদের যে অভিজ্ঞতা, সেগুলো দিয়ে তারা সবসময় লোকসভাকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে, লোকসভার কাজকে তারা সংশোধন করে দিতে পারে, লোকসভার কাজকে তারা সংযত করতে পারে। এই বিশ্বাস নিয়েই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার থাকা দরকার বলে সেই যুক্তি দেখানো হচ্ছে। তাই জন্যে আমাদের 6 নম্বর যুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হওয়া দরকার, তাহলে অঙ্গরাজ্যগুলোর স্বার্থ কিন্তু সেখানে লঙ্ঘিত হবে না। তারপরে যে পয়েন্ট আমরা বলবো, তারপরের পয়েন্টে আমরা বলবো যে পয়েন্টে আমরা বলবো
রাজনৈতিক শিক্ষার প্রসার। রাজনৈতিক শিক্ষার প্রসার, যেহেতু উচ্চসভায় জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকছেন এবং সেখানে আমরা জানি যে যে সমস্ত আলাপ আলোচনাগুলো চলতে থাকে সেগুলো আজকাল সরাসরি বেতার তো ছিলই, তার সঙ্গে দূরদর্শন, এবং এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তার ফলে এই সমস্ত আলাপ আলোচনা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে যায় এবং তার ফলে সাধারণ মানুষেরা অনেক বেশি জ্ঞান লাভ করে, যে জ্ঞান হচ্ছে তাদের রাজনৈতিক সচেতনতাকে বৃদ্ধি করে। কারণ আমরা জানি যে আমাদের যে সমস্ত দেশে এই আইনসভার কথা বলা হচ্ছে, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে আমরা জানি যে সেখানে নির্বাচন হচ্ছে সব থেকে বড় পদ্ধতি, যার মাধ্যমে জনগণ তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে থাকে। এবং গণতান্ত্রিক দেশের সব থেকে বড় বৈশিষ্ট্যই হচ্ছে নির্বাচন পদ্ধতি, ভোটদানের পদ্ধতি। এবং আমরা জানি যে জনগণের ভোটেই কিন্তু এই জনপ্রতিনিধিরা নির্বাচিত হচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারছে। এই জনগণ যদি না চায় তাহলে কিন্তু তারা তাদের কার্যকালের মেয়াদ 5 বছর, সে রাজ্যের ক্ষেত্রেই হোক, কেন্দ্রের ক্ষেত্রেই হোক, তাদের কিন্তু অপসারিত করে দিতে আবার এই জনগণই পারে। এমনকি সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু সেই সরকার পড়ে যেতে পারে। সুতরাং জনগণের বিশাল ভূমিকা রয়েছে, আর সেই জনগণ যাদের ভোটের ওপরে দেশের এই এতখানি ভবিষ্যৎ নির্ভর করছে, সেই জনগণের রাজনৈতিক শিক্ষা থাকা অত্যন্ত দরকার। এবং যারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, তারা বলছেন এই দ্বিকক্ষ থাকলে, যেহেতু জ্ঞানীগুণী ব্যক্তিরা এই দ্বিকক্ষে থাকছেন, তারা কিন্তু তাদের এই আলাপ আলোচনা যখন বেতার, দূরদর্শন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে সরাসরি পৌঁছচ্ছে, তখন জনগণ কিন্তু তাদের রাজনৈতিক শিক্ষাটাকে অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে, তারা রাজনৈতিক দিক থেকে সচেতন হতে পারছে, যার প্রতিফলন কিন্তু তাদের নির্বাচনের ক্ষেত্রে তারা দেখাতে পারে। এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্রে, যুক্ত রাষ্ট্রে সংসদীয় শাসন ব্যবস্থায় এটা অত্যন্ত জরুরি। সুতরাং এই রাজ্যসভার সদস্যদের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে দেশের ভবিষ্যৎ গঠনে। এরপরের যে পয়েন্ট আমরা বলবো, সেটা হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা পায়। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা পায় বলছে যে যেহেতু এখানে উচ্চকক্ষে প্রতিনিধিদেরকে নির্বাচন করা হচ্ছে না, মনোনয়ন করা হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক সংখ্যালঘু সম্প্রদায় থেকে যারা খুবই উজ্জ্বল ব্যক্তিত্ব, কিন্তু তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কিন্তু এই উচ্চকক্ষের জন্য মনোনীত করা যেতে পারে এবং তার ফলে সংখ্যালঘু সম্প্রদায় যারা দেশে আছে তাদের স্বার্থ রক্ষা পাবে। এইটুকুনি মোটামুটি আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট তুলে দিয়ে এবং এই বক্তব্যকে নিজেদের মতন করে প্রকাশ করতে পারি, অর্থাৎ পয়েন্টটাকে একটু ভেঙে বলে দিতে পারি, তাহলে আমাদের পক্ষের যুক্তিগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পক্ষের যুক্তি। এবার আমরা দেখব বিপক্ষে কি বলা হচ্ছে, যে মোটেও দ্বিকক্ষের প্রয়োজন নেই, এক কক্ষই যথেষ্ট, সেই যুক্তি আমরা দেখব। তাহলে এবার আমাদের দেখতে হবে বিপক্ষে কি বলা হচ্ছে। বিপক্ষের যুক্তি, এখানে দেখো বিপক্ষের যুক্তিতে প্রথম পয়েন্টেই বলা হয়েছে দ্বিকক্ষ অনাবশ্যক ও একেবারে বলে দিচ্ছে অনিষ্টকর। প্রথম পয়েন্টেই বলছে দ্বিকক্ষ হচ্ছে অনাবশ্যক এবং অনিষ্টকর।
কেন বলা হচ্ছে যে এটার কোনো প্রয়োজন নেই? এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা দেব আবেসিয়ের মত। আবেসিয়ে বলছেন উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে সহমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তাহলে তা ক্ষতিকারক। প্রথমেই আমরা এই পয়েন্টটা বোঝানোর জন্য আবেসিয়ের মতটাকে তুলে দেব যে উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে সহমতি হয় তাহলে তা অনাবশ্যক, তার দরকার কি ছিল? নিম্নকক্ষ যেটা বলছে সেটাই যদি তারা তাহলে তাল মেলায়, হ্যাঁতে হ্যাঁ বলে, তাহলে তাদের প্রয়োজন ছিল না। আর যদি তারা সহমত হয় সেটা কিন্তু ক্ষতিকারক, কারণ তাহলে তো তারা তাদের সংশোধনও করলো না, তাদের সংযতও করলো না, কিছুই নিয়ন্ত্রণ করলো না। সুতরাং উচ্চকক্ষকে কিন্তু কোনো সে অর্থে প্রয়োজন পড়ে না। নিম্নকক্ষ আইন প্রণয়ন করবে, কারণ তারা হচ্ছে নির্বাচিত জনগণের দ্বারা প্রতিনিধিরাই সেখানে আইনসভায়, তাদেরই মন্ত্রী পরিষদ চলছে, এবং যদি তারা ঠিকমতো আইন প্রণয়ন করতে না পারে, সেটা যদি জনগণের মনের মতো না হয়, এক তো আমাদের দেশে সংবিধান রয়েছে, সংবিধান বিরোধী হলে সেক্ষেত্রে তো অবশ্যই সোচ্চার হওয়া যায়। আমাদের দেশে বিচার ব্যবস্থা, আমাদের দেশে কেন প্রত্যেকটি গণতান্ত্রিক দেশেই বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিচার ব্যবস্থা সেখানে কিন্তু সেই বিষয়ে কথা বলতে পারে যদি তারা কোনো ভুল আইন প্রণয়ন করে, এবং তারপরেও যদি থাকে সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে তারা নির্বাচিত হতে পারবে না। সুতরাং জনগণের প্রতি তাদের যেরকম দায়িত্ব রয়েছে, জনগণকে তারা অবশ্যই কিন্তু ভয় করে, কারণ জনগণই তাদেরকে কিন্তু নির্বাচন করে নিয়ে আসে। সুতরাং তারা কেন জনগণের স্বার্থ লঙ্ঘন হবে এরকম আইন প্রণয়ন করতে যাবে? আর উচ্চকক্ষ যদি এমন হয় যে তারা নিম্নকক্ষের হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে, তাহলে তাদের থাকতে হবে না। আবার যদি উচ্চকক্ষ এমন হয় যে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সেইভাবে জনগণের দ্বারা নির্বাচিত নয়, এরকম জনপ্রতিনিধি না হয়েও তারা নিম্নকক্ষের প্রতিটা কাজ নিয়ে সমালোচনা করতে থাকে, তাহলে তো তাদের এই ঝামেলার জন্য দেশের জনগণের স্বার্থ লঙ্ঘিত হবে। সুতরাং উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই, উচ্চকক্ষ অনাবশ্যক। নিম্নকক্ষই সঠিকভাবে কাজ করলে সেটা জনগণের জন্য ভালো হবে, এবং যেহেতু তারা নির্বাচিত হন, সুতরাং তারা যদি ভুল কাজ করেন তাহলে পরবর্তী নির্বাচনে তারা পরাজিত হবেন। এটা খুব সাধারণ একটা বিষয়। তারপরে যেটা বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অগণতান্ত্রিক উচ্চকক্ষ থাকা অগণতান্ত্রিক, এটা অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মত। কারণ তারা বলছেন যে গণতন্ত্রে তো নির্বাচনটাই আসল ব্যাপার, কিন্তু উচ্চকক্ষের প্রতিনিধিরা তো জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হচ্ছেন না, তাদের তো মনোনয়ন করা হচ্ছে, এবং সেক্ষেত্রে যে মন্ত্রী পরিষদ তাদের স্বার্থ রক্ষা করবে এরকম লোক দেখেই তাদের বেশ মনের মতন এরকম লোকদেরকেই মনোনয়ন দেবেন না, সেটাই বা কে বলতে পারে? সুতরাং উচ্চকক্ষের কোনো সেরকম কোনো গণতান্ত্রিক ব্যাখ্যাই নেই, কারণ গণতান্ত্রিক একটা দেশে সরাসরি নির্বাচনটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এবং নিম্নকক্ষ যেহেতু এই নির্বাচনের মাধ্যমে গঠিত হচ্ছে, সুতরাং একমাত্র নিম্নকক্ষই এখানে গণতান্ত্রিক। সুতরাং একটি কক্ষ থাকাটাই কিন্তু গণতান্ত্রিক, যেটা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। উচ্চকক্ষ যেটায় জনগণের কোনো ভূমিকা নেই, ওই মন্ত্রী পরিষদ থেকেই মনোনীত হচ্ছেন, তাদের কিন্তু কোনো গণতান্ত্রিকতা নেই। অর্থাৎ উচ্চকক্ষ থাকা, এই যে কক্ষটা থাকা, অর্থাৎ যারা মনোনয়নের মাধ্যমে সদস্যরা আসছেন, এটা কিন্তু অগণতান্ত্রিক। এবং এক্ষেত্রে আরেকটা এই বিষয়টাকে আমরা উদাহরণ হিসেবে তুলে দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে বললাম ব্রিটেনের লর্ড সভার কথা, ব্রিটেনের লর্ড সভা কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটেনের যে রাজবংশ, তারা কিন্তু বংশ পরম্পরায় এই উচ্চকক্ষ বা লর্ড সভার সদস্য হচ্ছে, অর্থাৎ সেই বংশ পরম্পরা বিষয়টা চলছে। সুতরাং ব্রিটেনের এই উচ্চকক্ষ লর্ড সভা যতই ভালোভাবে কাজ করুক না কেন, সেটাকে কিন্তু কখনো গণতান্ত্রিক বলা যায় না, অবশ্যই অগণতান্ত্রিক। তো এই পয়েন্টে আমরা এই ব্রিটেনের যে লর্ড সভা, যেটা বংশ পরম্পরায় তার সদস্যরা নির্বাচিত হচ্ছে রাজ পরিবার থেকে, এইটাকে কিন্তু আমরা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা আসবে, 3 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো, দায়িত্ব ভাগ। এইটা একটা
বিপক্ষে যুক্তি যে দায়িত্ব ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু উচ্চকক্ষকে কিছু দায়িত্ব নিম্নকক্ষ দিয়ে দিতে পারছে, যেটা পক্ষের যুক্তিতে বলা হয়েছিল যে খুব ভালো হয় যেহেতু নিম্নকক্ষের কাজ ভাগ হয়ে যায়, নিম্নকক্ষের ওপর অত চাপ পড়ে না, নিম্নকক্ষ ভালোভাবে কাজ করতে পারে, উচ্চকক্ষ তাদের বেশ কিছু কাজ সামলে দিতে পারে। এখানে সেটাকেই কিন্তু আমার ক্লাস চলাকালীন একটি ট্রেন যায়, এটা মানে একটা কমন ফ্যাক্টর, প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। যারা আমার আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার আগের যে সমস্ত ভিডিও গিয়েছে পল সায়েন্স যাদের সাবজেক্ট, তারা অবশ্যই দেখবে। আমার পল সায়েন্সের অনেক প্রশ্ন ক্লাস 12-এর আলোচনা করা হয়ে গেছে। আর তারা হয়তো জানো যে, আর যারা ফিলোসফি আছে যাদের, তারা পল সায়েন্স ফিলোসফি দুটোই যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে আমার ক্লাস চলাকালীন আমার বাড়ি যেহেতু ট্রেন লাইনের পাশে, একটি ট্রেন অবশ্যই যায়। তো যাই হোক, তো আমরা পড়ছিলাম যে দায়িত্ব বিভক্ত হয়ে যাওয়া, যেটা একটু আগে পক্ষের যুক্তিতে বলা হচ্ছে যে দায়িত্ব বিভক্ত হয়ে গেলে তো খুব উপকার হচ্ছে, কিন্তু সেটাই এখানে বলা হচ্ছে যে দায়িত্ব বিভক্ত হয়ে গেলে কিন্তু অপকার হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কোনো নিম্নকক্ষ নিজেরা অন্যায় করলে সেটা উচ্চকক্ষের ঘাড়ে দিয়ে দিতে পারে, বা উচ্চকক্ষ কোনো অন্যায় করলে সেটা নিম্নকক্ষের দ্বারা হয়েছে বলে দেখিয়ে দিতে পারে, এবং এইভাবে নিজেদের দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে। তারা বলতে পারে এটা উচ্চকক্ষের দেখার কথা ছিল, আমাদের নয়। আবার উচ্চকক্ষ বলতে পারে আমরা তো ওভাবে দেখবো না, এটা নিম্নকক্ষের দেখার বিষয় ছিল। অর্থাৎ দায়িত্বর যে বিভাগ, এই দায়িত্বকে ভেঙে দেওয়ার ফলে কিন্তু একে অপরের দায়িত্ব, নিজেদের দায়িত্ব পালন না করে নিজেদের অন্যায়টাকে একে অপরের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। কিন্তু যদি একটি কক্ষ থাকে তাদের সেই জায়গা থাকে না। অন্যায় হলে, ভুল কিছু হলে তাদেরকেই সেটা মেনে নিতে হয়, তারা কিন্তু অন্য পক্ষের ঘাড়ে সেটা চাপিয়ে দিতে পারেন না, অন্য পক্ষকে তারা তার জন্য দায়ী করতে পারেন না। ভালো কাজটাও যেমন তারা সেই প্রশংসা পায়, অন্যায়ের দায়টাও কিন্তু সেই একটি পক্ষকে মেনে নিতে হয়। তাই নিম্নকক্ষ যাতে অন্যায় করে উচ্চকক্ষের উপর চাপিয়ে দিতে না পারে, বা উচ্চকক্ষ দায়িত্ব নিয়েও সেটা এড়িয়ে গিয়ে যাতে নিম্নকক্ষের উপর সেই দায় চাপিয়ে দিতে না পারে, তাই একটি কক্ষ থাকায় বাঞ্ছনীয়। দুটো কক্ষ থাকলে কিন্তু দায়িত্ব নিয়ে এরকম ভেদাভেদ হতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ব্যয়বহুল। আমরা বলতে পারি ব্যয়বহুল। আমরা বলতে পারি অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয়। কারণ যারা রাজ্যসভায়, আবার রাজ্যসভা বলছি, যারা উচ্চকক্ষের প্রতিনিধি হন, মনোনীত হন, তারা জ্ঞানী গুণী ব্যক্তি, বিত্তবান অনেক ব্যক্তি, তারা খুব উচ্চ সমাজের খুব উচ্চ পর্যায়ের মানুষ, অর্থাৎ খুব হাই প্রোফাইলের মানুষ, তারা খুব হাই স্ট্যান্ডার্ড, তাদের হাই স্ট্যাটাস থেকে তারা আসেন, অর্থাৎ তারা খুব সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং তারা বিত্তবান, সুতরাং তাদেরকে নিয়ে আসা হচ্ছে। সুতরাং তাদের জন্য সেই রকম ধরনের সুবন্দোবস্ত করতে হয়, এবং এর একটা কক্ষের মন্ত্রীদের জন্য তো খরচা খরচ আছেই, সেটা তো করতেই হবে। আবার আরেকটি কক্ষের মন্ত্রীদের জন্য খরচা খরচ, এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার। এবং যে সমস্ত দেশ, যেমন আমাদের ভারত, যে সমস্ত দেশ খুব উন্নত নয়, আর্থিক দিক থেকে খুব উন্নত নয়, উন্নয়নশীল দেশ, তাদের কিন্তু এই দুটো কক্ষের যে ব্যয়, সেটা বহন করা কিন্তু যথেষ্ট একটা মানে টাফ, যথেষ্ট একটা সমস্যার বিষয়। এবং অনেক সময় দেখা যায় যে দেশে আর্থিক মন্দা চলছে, যেমন এই মুহূর্তে এই করোনাকালে এই যে একটা মহামারী চলছে, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অফিস কাছারি বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, এবং এই যে একটা সময় এসেছে যখন আমাদের অর্থনৈতিক মন্দা চলছে গোটা বিশ্বে তথা আমাদের ভারতে, এই রকম সময় খরচাকে সবাই কমাতে চাইছে। সেখানে এই যে দুটো কক্ষ, তার খরচা খরচ কিন্তু চালাতেই হবে। অর্থাৎ দেশ যদি কোনো অর্থনৈতিক সমস্যায় পড়ে, অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যায়, তাহলেও কিন্তু এই দুটো কক্ষের ব্যয়ভার এবং এই সমস্ত ব্যক্তিদের ব্যয়ভার মন্ত্রীদের তো করতেই হচ্ছে, তার সঙ্গে আবার উচ্চকক্ষের এই মনোনীত প্রতিনিধিদের ব্যয়ভার কিন্তু বহন করতে হচ্ছে, এবং এটা যথেষ্ট সমস্যার একটা বিষয়। এরপরে যেটা বলা যেতে পারে যে
এরপরে বলা যেতে পারে বিল পাসে বিলম্ব হয়, বিল পাস করতে বিলম্ব হয়। এরপরে যেটা আমরা পয়েন্ট দেখাবো সেটা হচ্ছে বিল পাস করতে গিয়ে অনেক বিলম্ব হয়। অর্থাৎ একটি কক্ষ থাকলে কোনো একটা আইন ওই একটি কক্ষের মাধ্যমে প্রণয়ন হয়ে গেল, কিন্তু দুটো কক্ষ থাকার জন্য সেটাকে আবার উচ্চকক্ষে পাঠাতে হয়, উচ্চকক্ষে আলাপ আলোচনা হয়, উচ্চকক্ষের মনোনয়নের প্রয়োজন হয়, এবং এই সমস্ত কারণে সেই বিলটা কার্যকর হতে অনেক সময় লেগে যায়। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন খুব তাড়াতাড়ি একটা আইন প্রণয়ন, আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, সুতরাং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার জন্য উচ্চকক্ষের দরকার নেই। এই গেল পক্ষ বিপক্ষের যুক্তি, এবং এর থেকে আমরা উপসংহারে বলতে পারি যে উচ্চকক্ষ পক্ষে যেমন বেশ কিছু যুক্তি রয়েছে, উচ্চকক্ষের বিপক্ষেও বেশ কিছু যুক্তি রয়েছে, তবু শেষ পর্যন্ত যেহেতু বেশ কিছু দেশে উচ্চকক্ষ রয়েছে, যেমন সবসময় যে নিম্নকক্ষেরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এমন নয়, উচ্চকক্ষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট, এর ক্ষমতা কিন্তু নিম্নকক্ষের থেকেও বেশি। সুতরাং শেষ পর্যন্ত কিন্তু যতই বিপক্ষে যুক্তি দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু দ্বিকক্ষ থাকাটাই বাঞ্ছনীয় বলে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু একদিক থেকে মনে করেছেন। তবে হ্যাঁ, বিপক্ষের যে বিষয়গুলো সেগুলো মাথায় অবশ্যই রাখতে হবে, যে দ্বিকক্ষ থাকার জন্য যেন দেশের কখনোই অসুবিধা না হয়, দ্বিকক্ষ যেন ওই উচ্চকক্ষ যেন ওই নিম্নকক্ষের কথা মতোই না চলে। উচ্চকক্ষ অর্থাৎ উচ্চকক্ষ যে যে কারণে থাকা দরকার, উচ্চকক্ষ যেন সেই সেই ভূমিকাই অবশ্য করে পালন করে। যদি দেখা যায় কোনো একটা রাষ্ট্রের উচ্চকক্ষ থাকাটা সেই রাষ্ট্রের জন্য বাঞ্ছনীয় নয়, তাহলে দরকার নেই, কিন্তু উচ্চকক্ষ না থাকলেও কিন্তু অনেক বিপদ আসতে পারে। অর্থাৎ উচ্চকক্ষ থাকতে পারে যদি উচ্চকক্ষ তার প্রকৃত যে কাজ, তার কর্তব্য, সেগুলো যদি তারা সঠিকভাবে পালন করতে পারে উচ্চকক্ষের প্রতিনিধিরা, তাহলেই কিন্তু উচ্চকক্ষ থাকা বাঞ্ছনীয়। কিন্তু উচ্চকক্ষ যদি সঠিকভাবে কাজ করতে না পারে কোনো একটি দেশে, তাহলে সেখানে কিন্তু উচ্চকক্ষ থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং এইভাবেই আমরা শেষে সিদ্ধান্তটাকে সাজিয়ে বলতে পারি। আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, যে যদি এক কক্ষের বিষয় লিখতে বলা হয় পক্ষে বিপক্ষে যুক্তি, তাহলে কিছুই না, এটা খুব সাধারণ বুদ্ধি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের যুক্তিগুলো চলে যাচ্ছে এক কক্ষের বিপক্ষের যুক্তি হিসেবে, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষের যুক্তিগুলো চলে যাচ্ছে এক কক্ষের পক্ষের যুক্তি হিসেবে। অর্থাৎ এটাকে উল্টে নিলেই কিন্তু আমরা এক কক্ষের পক্ষে বিপক্ষের যুক্তিগুলো পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা বিষয়টা পড়ব এবং নিজেদের ভাষায় ব্যাপারগুলোকে লেখার চেষ্টা করব, এবং অবশ্যই প্রথমে পয়েন্টগুলো নাম্বারিং করে করে আমরা লিখে দেব।